স্পষ্ট এটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে তেলের ভান্ডারটা অর্থাৎ গোটা বিশ্বে যে তেলের ভাড়ার রয়েছে সেটাকে একেবারে নিজের হস্তগত করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, এবং যে কারণে বারবার টার্গেটটা হচ্ছে ইরান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইরানের সঙ্গে কারা রয়েছে, ইরানকে সাপোর্ট দেবার মতন দেশ কজন রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না চাবাহার বন্দরের কথা, সেখানে কিন্তু অবশ্যই চীনের একটা ইন্টারেস্ট রয়েছে, এবং তার সঙ্গে ইরানের সঙ্গে যার সখ্যতা এবং তেল যেখান দিয়ে আসে তার মধ্যে কিন্তু রাশিয়ার কথাও আমাদের ভুলে গেলে চলবে না, এবং সবকিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুপার পাওয়ার ভারত। সুতরাং কোথাও দাঁড়িয়ে কি এই ব্রিক্সকে একটা ধাক্কা দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? ভয়টা কি আসলে সেখানেও? আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার। এই পয়েন্টগুলো যেগুলো এই মুহূর্তে আমরা আলোচনা এবারে আনবো, যে চাবাহার বন্দর ভুলে গেলে চলবে না, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সঙ্গে চীন, রাশিয়া এবং ইন্ডিয়া। খুব ভালো আপনি প্রশ্নটা করেছেন। দেখুন, এখন এই যুগে আমরা কোথায় মাইগ্রেট করছি? এখন আমাদের মাইগ্রেট করছি অয়েলের উপরে। আমরা অনেকগুলো কান্ট্রি অনেক ডিপেন্ডেন্টটা কম হয়ে গেছে। এখন নিউক্লিয়ার পাওয়ার আছে, এখন ইলেকট্রিক্যাল। আপনি দেখুন আমাদের ট্রেন, আমরা যখন বড় হচ্ছিলাম তখন কোল ছিল, তারপর ডিজেল এসছে, এখন ইলেকট্রিক ট্রেন, সবকিছু ইলেকট্রিফাই হয়ে গেছে। আর তারপর আছে কি জানেন, এই আপনি দেখুন না, পাড়ায় পাড়ায় আমরা দিয়েছি কোথায় টোটো, অটো, ওর মধ্যে ব্যাটারি অপারেটেড জিনিস, সোলার পাওয়ার অপারেটেড জিনিস, এসব জিনিস আনকনভেনশনাল যেটা আছে। আমরা কোল অ্যান্ড আমরা যেটা খনন দিয়ে আসে, যা পেট্রোল আছে, ডিজেল আছে, এর থেকে আমরা একটু কম হয়েছে। ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ড আপনার এই দিকে সরে যাচ্ছে। তার মধ্যে আপনার আছে রেয়ার আর্থ। আজকে যার কাছে রেয়ার আর্থ আছে, যারা ওইটা আপনার ব্যাটারি বানাতে পারে, যুদ্ধটা ওইটা নিয়ে আছে। তাই জন্য গ্রিনল্যান্ডের কথা বলা হচ্ছে, তাই জন্য পুরো আমেরিকার কথা বলা হচ্ছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় জিনিসটা আমরা যখন দেখছি ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার কোথায় যাচ্ছে, টেকনোলজিক্যাল হেভি, যার মধ্যে ন্যানো চিপ আছে, চিপের দিকে ইন্টারনাল কম্বিউশন, ইন্টারনাল কম্পিউটার যেটা আছে, তাই জন্য তাইওয়ান ইম্পর্টেন্ট হয়ে এসছে, রাইট? তো যখন আমরা ওয়ারফেয়ারকে যদি আমরা দেখি ধাপে ধাপে দেখছি, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এটা ফিফথ জেনারেশন ওয়ারফেয়ারে আমরা দেখছি। ওর মধ্যে যে কনভেনশনাল এনার্জি লাইন আছে, ওই এনার্জি যার মধ্যে আপনার কোল আছে, যার মধ্যে আপনার গ্যাস আছে, যার মধ্যে আপনার ক্রুড অয়েল আছে, এর উপরে ডিপেন্ডেন্স ওয়ার্ল্ডের খুব কম হতে চলেছে। আর অন্য কনভেনশনাল নিউক্লিয়ার এনার্জি সবচেয়ে বেশি হতে চলে। এই যদি পরিপ্রেক্ষিতে আমরা যদি এখন ইরানকে দেখছি, বা ভেনেজুয়েলাকে দেখলাম, বা ইরাককে দেখছি, বা লিবিয়ার জিনিসটা আমরা কোষে দেখছি, আমেরিকার কাছে তো অয়েল ছিল। আমেরিকা চাইছে কেন? আমেরিকা গেল কেন? হু ইজ দ্য বিগেস্ট গজলার? কাকে বেশি চাই? ইউরোপ ছাড়া কাকে বেশি চাই? চায়না, চায়না এন্ড চায়না। এই ইউএস প্রেসিডেন্ট যিনি আছেন, উনি চায়না নিয়ে খুবই খুবই গভীর আছেন উনি। আর তাই জন্য আপনি দেখবেন যেখান যেখান থেকে অয়েল যাচ্ছে চায়নার, ওখানে উনি গিয়ে কাট করে দিচ্ছেন। ভেনেজুয়েলা থেকে 60% অয়েল যেটা ছিল আপনার চায়না যেত। এটা গুরুত্বপূর্ণ কথা। আর চায়না ওকে ধার দিয়েছিল, ওর বলছে ঠিক আছে, তোমার যে তেল নিয়ে তুমি ধারটা শোধ করে দাও। আজকে 3 জানুয়ারির পর ভেনেজুয়েল অয়েল এখন চায়নাতে যাবে না, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। দ্বিতীয়, ইরানের উপরও স্যাংশন আছে। ইরানের অয়েল কোথায় যেত? ইরানের অয়েল আমরা তো নিতাম না, আগেন যেত আপনার কোথায়? চায়নাতে। এখন ইরানে যদি আপনার যদি কিছু হয়ে যায়, কিছু একটা অ্যাকশন হয়ে যায়, যেটা এখন পর্যন্ত মিডিয়াতে আছে, সবাই অ্যাসেসমেন্ট, আমাদের একটা সামরিক লোক আমরা অ্যাসেসমেন্ট করছি, কিন্তু আমরাও বুঝতে পারছি না হোয়াট ইজ দ্য টার্মিনাল অবজেক্টিভ, হোয়াট উইল দ্য মোড অফ দ্য অপারেশন, আমরা বলতে পারছি না। ওটা কি করে ট্রান্সলেট হবে, গ্রাউন্ডে কি করে অপারেশন হবে? 2-4টে মিসাইল মারলে তাহলে এটা তো হয় না। যদি আপনার যদি, কিন্তু আপনি মিসাইলের কথা বলছেন, আমরা গত জুন জুলাই মাসে তো দেখেছি যে বাংকার ব্লাস্টার পর্যন্ত চালিয়েছে আমেরিকা, এবং মাটির তলায় নিউক্লিয়ার লুকোনো আছে বলে তো তারা করে তছনছ করে দিয়েছিল সেটা। আবারও যে এইরকম একটা কিছু করবে না তার তো কোনো গ্যারান্টি নেই ট্রাম্পকে দিয়ে। এটাই তো তফাৎ আছে ইন্ডিয়া এন্ড আমেরিকার মধ্যে, এটাই তফাৎ আছে। এটাই আমি আপনার মাধ্যমে বলতে চাই। যখন আমরা স্ট্রাইক করছি, আমরা দিচ্ছি পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট, ছবিগুলো বেরিয়ে আসছে যে দেখুন এইটা হচ্ছে আপনার একটা মসজিদ বা যেখানে ট্রেনিং সেন্টার আছে, এটা দেখুন এদের ফিল্ড আছে 10টা মে। আপনি বলুন, এই আমেরিকা মাদার অফ অল বম্ব গিয়ে 2-4টে হোল আপনি দেখতে পাচ্ছেন, জমির মাঝখানে আছে, কিন্তু তারপর কিছু দেখতে পেরেছেন? বিষয় একটু জানতে চাইবো, এই যে ডুমসডে প্লেন, সেটা কিন্তু আবার উঠতে দেখা গিয়েছে, তাহলে টার্গেট কি সেই ইরান? মানে যুদ্ধটা কি শেষ পর্যন্ত লেগেই গেল? এইটাই তো জানার আছে। দেখুন এখন কত সুন্দরভাবে পুরো খাড়ির যতগুলো দেশ আছে, এটা দেখুন, আমি যা বলছি আপনাকে, আমিও বলেছিলাম কি 7 দিন 10 দিনের মধ্যে এটা অ্যাটাক শুরু হয়ে যাবে। কেন? যে ওদের স্ট্র্যাটেজিক পেপারে ছিল যে এবার এশিয়াতে মুভ হবে। এশিয়াতে দুটো জায়গা আছে হটস্পট অ্যাট দ্য মোমেন্ট, ইরান অ্যান্ড সেকেন্ড ইজ দ্য ইয়োর তাইওয়ান, রাইট? কিন্তু কিন্তু কিন্তু
আপনি দেখুন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে জুন 2025-এ যখন ইরান কাউন্টার রিয়াকশন শুরু করলো, মিসাইল মারতে শুরু করলো, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কি ওদের কাছে যতগুলো মিসাইল ছিল সব আন্ডারগ্রাউন্ড যেটা ছিল ধ্বংস হয়ে গেছে। কেউ বলতে পারেনি। আর ওরা যখন মারলো জানেন, এই খাড়ি দেশে যেখানে যেখানে আপনার আমেরিকান অ্যাসেট ছিল ওরা ঘাবড়িয়ে গেছে, and তারপর বলো না সিজ ফায়ার। তাই এই খাড়ি দেশ যেখানে আমেরিকা ছিল ওরা তো অ্যাটাকে আসবে, ইরান ছাড়বে না। আমেরিকান এসেটও বলছে আমাকে উপর অ্যাটাক করা হচ্ছে, আমরাও মারবো। ওই যে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের ক্ষমতা কম করে আঁকবেন না। হয়তো অ্যাট দ্য মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি ইরান খুবই উইক হয়ে গেছে, কেন হিজবুল্লাহ শেষ, ওদের আহুদি শেষ, ওদের হামাস শেষ। তার মানে ওয়ার্ল্ডকে নিজের জায়গা থেকে সরিয়ে ওরা অন্য জায়গায় যে অ্যাকশন করতো ওটা শেষ হয়ে গেছে। সিরিয়া শেষ, যেখানে ওরা সাপোর্ট করতো। তাহলে ইরানের উপরে ডাইরেক্ট অ্যাটাক মানে কি হলো, ইরানের যে মিসাইল আছে, কাউন্টার অ্যাটাক যেটা আছে, অনেক জায়গায় যেটা আন্ডারগ্রাউন্ড বাংকার যেটা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, হামাসকে ভাঙতে পারেনি, তো এদেরকে কি ভাঙবে? তো এদের যে মিসাইল সিস্টেম গুলো আছে এটা তো আমেরিকা যাবে না, এরা তো যাবে ইসরায়েলে যাবে, আর যাবে ওখানে যেখানে আমেরিকান অ্যাসেট। তাই জন্য আপনি দেখুন সৌদি আরবিয়া অ্যান্ড পাকিস্তান, এটা ডিফেন্স চুক্তিটা আমরাও বুঝতে পারছিলাম না। দেখুন আজকে ক্লিয়ার হলো যে আমেরিকা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর ওরা বলবে আমরা তো নেই। আমার উপরে তুমি পাকিস্তানের উপরে হামলা করছো, তুমি সৌদি আরবিয়ার উপরে হামলা করছো। দেখুন কত বড় ডিপ স্ট্র্যাটেজি আমেরিকা এটা আপনার খাড়ি দেশে চালালো, কি আমরা বেরিয়ে গেছি, ওখানে পাকিস্তান এসে গেছে, পাকিস্তান সৌদি আরবিয়া জয়েন্ট ডিফেন্স ফোর্স আছে, আমরা নেই। রাইট? কেন যে সবাইকে পয়সা নিয়ে আমেরিকা খাড়ি দেশকে আপনার সিকিউরিটি দিত, ওই সিকিউরিটিটা আপনার ইরান আর মানবে না। ইরান যখন না মানলে যতগুলো ইউএই, সৌদি আরবিয়া, যতগুলো ওমান সোমান, ওখানে তো মিসাইল পৌঁছবে, বা আপনার হরমুজে যতগুলো খাড়ি থেকে তেল বা ট্যাঙ্কার বেরোবে, একদম স্যার, এই জায়গাটা একটু আসতে চাইবো এবার। এই যে আপনি স্ট্রেট অফ হরমুজের কথা বললেন, তাহলে সেখান থেকে তেলের যে লাইনটা আসছে সে তো একেবারে সরাসরি আরব সাগরে চলে আসছে। তাহলে এই লড়াইটা কি আরব সাগর পর্যন্ত পৌঁছবে? ভারতের কতটা আঁচ লাগতে পারে যদি আরব সাগরের বুকে এই ধরনের একটা যুদ্ধ হয়? পাকিস্তান তখন তাহলে কি করবে? পাকিস্তান তো এখন স্টুজ, আমেরিকা যা বলবে ওই করবে, নাহলে ওদের কাছে কোনো নেই। নাহলে আমাদের খাতে হাত মার খেয়েছে, পাকিস্তানের খান হওয়ার কথা আছে। পাকিস্তান তাহলে ইরানের বিরুদ্ধে যাবে? ইরানের সঙ্গে তো পাকিস্তানের এমনি একটা সমস্যা রয়েছে তাদের বর্ডার নিয়ে। ওরা তো বর্ডার বালুচিস্তানের সঙ্গে বন্ধ করে দিয়েছে। ওরা তো ইরানকে তো ধোকা দিয়েছে, পাকিস্তান বাংলাদেশও ধোকা দিয়েছে। আমরা শুধু দাঁড়িয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা যেহেতু আমাদের ট্যারিফ, আমাদের 50 হাইয়েস্ট ট্যারিফ ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া এখন পে করছে, আমরা জবাব দেব না। তাই জন্য আপনি দেখুন কালকে আপনার ওদের আমেরিকান অ্যাম্বাসেডর এখানে